in the name of census, how Western world objectified the people of the South Asia এবং একটা ডেফিনিট আইডেন্টিটির মধ্যে মানুষকে কি করে ফেলছে, বিধিবদ্ধ করে ফেলছে। হ্যাঁ, মানে একদম ধরতক্তা মারো পেরেক, তুমি মানেই হচ্ছে এটা। হ্যাঁ, এর আগে সোশ্যাল আইডেন্টিটিটা অনেক বেশি ফ্লুইড ছিল, মানুষের মধ্যে অনেক নেগোসিয়েশন ছিল, এভরিথিং। এবং আমরা দেখেছি কিভাবে তারা হিন্দু ল এর নামে, হ্যাঁ, এক ধরনের রিজিড, মানে একটা প্রবলেমেটিক ক্যাটাগরি অফ তোমার হচ্ছে কলোনিয়াল ভার্সন অফ হিন্দু ল তারা এটাকে কনস্ট্রাক্ট করেছে। সিমিলারলি মুসলিম কোশ্চেনটাকেও ব্রিটিশরা সেম ওয়েতে কিভাবে ফ্রেম রিফ্রেম করেছে। হ্যাঁ, ফ্রেম ব্লেম রিনেম, খুব ইন্টারেস্টিং, নামটা খুব খেয়াল করো। এই যে আমরা দ্য ওয়ে উই আর অ্যাপ্রোচিং আওয়ারসেলফ অ্যাজ মুসলিম, এই যে আমরা বাংলাদেশি মুসলিম, আমরা বলি না আমরা বাঙালি মুসলমান, হ্যাঁ, বা একসময় আমরা কলোনিয়াল মুসলমান ছিলাম। সো আমাদের যে আইডেন্টিটি আকারে যে আমাদেরকে একটা সুনির্দিষ্ট তোমার হচ্ছে একটা খাপের মধ্যে ফেলে দিছে, এবং এই যে আইন থেকে শুরু করে সবকিছুকে একটা ডিফাইন, কোডিফাইড, রিজিড একটা জায়গার মধ্যে আটকায় ফেলছে। হাউ ইট হ্যাপেন্ড, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে মোস্টলি স্কট সিরাজ আল হক মানে হচ্ছে আর্গুড ইন হিজ পেপার। ক্লিয়ার? ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. সো উনি উনি যেটা আলাপ করেছেন, এই যে আমরা যে মুসলিম ল আকারে যেটাকে আমরা এখন কল্পনা করি যে পার্সোনাল ল বা এই ল সেই ল, হ্যাঁ, সো এই ল গুলা তুমি দেখো না, এটা খুব রিয়েলি টাফ টু তোমার হচ্ছে রিফর্ম, ইভেন নেগোশিয়েট। হ্যাঁ, এটা নিয়ে এই যে এটা যে এটা এটা নেগোসিয়েশন বা রিফর্মের যে প্রবলেম গুলো, ইস্যুস গুলো, হ্যাঁ, এই ইস্যুস গুলো এরা যে ব্রিটিশরা কিভাবে তোমার হচ্ছে এটাকে একটা রিজিড জায়গার মধ্যে নিয়ে এসেছে, এটাই হচ্ছে মূলত এই আর্টিকেলকার মেইন আর্গুমেন্ট। ওকে, ওকে মাশায়েক, ক্লিয়ার? অর ইউ লস্ট ইউর স্যার কানেকশন? আমি মধ্যে আমি একটু কানেকশন লুজ করেছিলাম, আরেকবার স্যার একটু ব্রিফলি। সো সিম্পলি এই আর্টিকেলটা হচ্ছে আমরা এখন যে মুসলিম পার্সোনাল ল বলে যেটা চিনি, মুসলমান অ্যাজ এ লিগাল ক্যাটাগরি, এই যে মুসলমান, দ্য কনস্ট্রাকশন অফ মুসলমান অ্যাজ লিগাল ক্যাটাগরি, দ্য ক্যাটাগরাইজেশন অফ, এই যে আমরা বলি না আমরা বাঙালি মুসলমান, আমাদের আইন এটা, এই এটা, এইটা এটা। সো এই যে একটা ডেফিনিট, একটা ডিফাইন, রিজিড বর্গের মধ্যে বাঙালি মুসলমান অথবা ইন্ডিয়ান মুসলমান ক্যাটাগরিটাকে যে বিধিবদ্ধ করে ফেলছে, এটা যে একটা কলোনিয়াল কনস্ট্রাকশন। হ্যাঁ, এবং মুসলমানদের সম্পর্কে যে জ্ঞান উৎপাদন তৈরি করেছে, যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রোচটা বিনির্মাণ করেছে, সেটাই মূলত স্কট সিরাজ আল হক হি আর্গুইড ইন হিজ পেপার। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। জাস্ট এই লাইনটা পড়ো, এটা হচ্ছে তার মেইন থিসিস আর্গুমেন্ট, এটা একটু পড়ো। From until 1862, আচ্ছা। Until 1862, Anglo-Mohammedan jurisprudence embodied in an uneasy balance two differing conceptions of self, state, and society, which overlap through the medium of law. Muslims and British had different ideas about what constituted law, how the state was involved with it, and how law fit into surrounding social relations. This paper will focus primarily on the formative period of Anglo-Mohammedan jurisprudence during the 60-year period from 1771 to 1832. সো এই পিরিয়ডের মধ্য দিয়ে কিভাবে একটা মুসলিম ডিস্টিংক্ট মুসলিম ল বলে আমরা এখন যেগুলোকে দেখছি, শরিয়া ল বলে আমরা এখন যেটাকে কল্পনা করছি, হ্যাঁ, এটাকে একটা সুনির্দিষ্ট বিধিবদ্ধ কোডিফাইড সিস্টেমের মধ্যে আটকায় কিভাবে ফেলছে, এই জিনিসটাই হচ্ছে উনি বলতেছেন, মানে মানে হি উইল ডিসকাস ইন দিস পেপার। মালিহা এটা একটু পড়ো তো, এখানে এই বইটা মূল 6 সেকশন আছে, এইটাতে একটু 6 সেকশনটা একটু পড়ো তো। মালিহা, ক্যান ইউ রিড ইট আউট দ্য 6 Yeah. সেকশনস অফ দিস পেপার? The six sections of this paper will move from the small kernel of the East India Company through its courts and into the wider reactions of the Muslims themselves. Sections 1 and 2 document the political expansions of the British and their need to appropriate Islamic law. হ্যাঁ, সো প্রথম সেকশন দুটো, সরি, এটা অনেক লম্বা একটা আর্টিকেল, বাট খুবই জরুরি, খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল। সো প্রথম দুটোতে হচ্ছে যে আলাপ করেছেন যে ব্রিটিশদের কিভাবে হাউ এ মার্সেনারি, মানে একটা হচ্ছে এই যে একটা মার্চেন্ট গ্রুপ, একটা বিজনেস গ্রুপ
এটা কিভাবে হাউ দে এক্সপান্ড দেয়ার পলিটিক্যাল লেজিটিমেসি, হ্যাঁ, এবং সেখানে কিভাবে তারা যখন এই সোসাইটিতে নেগোশিয়েট করেছে, নেগোসিয়েশনের ক্ষেত্রে তারা কিভাবে তার ইসলামিক ল এর সঙ্গে এনকাউন্টার করেছে। ইয়েস প্লিজ, সেকশন 3 and 4। Sections 3 and 4 chart the growth of a modern state in India, how it gave rise to British legal ideals, and how they modified the practice of Islamic law. Finally, sections 5 and 6 illustrate how the institution of Anglo-Muhammadan law projected itself into the past through the doctrine of তাকলিদ, Taqlid. তাকলিদ বুঝো? হোয়াট ইজ তাকলিদ? তাকলিদ বুঝো? No, sir. রাইসা, হোয়াট ইজ তাকলিদ? হ্যাঁ রাইসা, হোয়াট ইজ তাকলিদ? জানো আপাতত আইডিয়া? মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, is there anyone from law department doing undergrad in law? Okay, no problem. তাকলিদটা হচ্ছে মুসলিম যে কোনো একটা মাসালার অসংখ্য ইন্টারপ্রিটেশন আছে, ক্লিয়ার? সো থিঙ্ক অ্যাবাউট, একদম সিম্পলি আমি তোমাদেরকে বলি, সিম্পলি হাউ টু প্রে, নামাজ কিভাবে পড়বে, এটার মধ্যে অসংখ্য ডিভিশন আছে না? আমরা একদিন ক্লাস আলাপ করছিলাম না? এটার মধ্যে এক একজন এক একভাবে নামাজ পড়ে, কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে, কেউ সামনে পাথর রাখে, বুঝো নাই? খেয়াল করছো? সো যারা যারা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছে, সবারই কিন্তু আবার একটা একটা জাস্টিফিকেশন আছে। সো তাকলিদ হচ্ছে ইউ আর ফলোইং এ ডিস্টিংক্ট স্কুল, ক্লিয়ার? এই যে একটা ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল আছে, যেমন হানাফি স্কুল, তোমার হচ্ছে মালিকি স্কুল, শাফি স্কুল, হাম্বলি স্কুল, শিয়া স্কুল, ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল আছে। ইউ আর ফলোইং জাস্ট এ সিঙ্গেল ওয়ান এন্ড ইউ আর অ্যাজিউমিং দ্যাট দ্য ইন্টারপ্রিটেশন অফ ইসলাম এটা আর দরকার নাই, ওরা যে ইন্টারপ্রিটেশন গুলো দিয়ে দিছে দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? সো I just need to follow a certain school. We don't need to interpret or we don't need to rethink the religious texts. So আমরা ধরে নিচ্ছি যে রিলিজিয়াস টেক্সট গুলো বা এই বিষয়গুলোর ইন্টারপ্রিটেশনের স্কোপটা আর নেই। হ্যাঁ, আমরা হচ্ছে জাস্ট we will just follow, nothing else. We will just follow and we will just observe and we will just perform. Clear? Clear? Yes, sir. এটাকে বলে তাকলিদ। ওকে, এটা নিয়ে আবার উলেমাদের মধ্যে অসংখ্য ডিবেট আছে। কেউ বলে তাকলিদ মানতে হবে, কেউ বলতে হবে মানতে হবে না, বহুত ইস্যু আছে। হ্যাঁ, ওকে, সো এখানে কিন্তু খুব সিম্পলি এখানে কয়েক ইস্যু। আমি একটু পানি খেয়ে নিই, সরি, ওয়েট। Pardon me, can you hear me right now? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। Yes, sir. ওকে, সো সেটা হচ্ছে যে মানে সো এই আর্টিকেলের মৌলিক ইস্যুগুলো খেয়াল করো, কি কি পয়েন্ট উনি আলাপ করেছেন। মাশায়েখ খেয়াল করো, ফার্স্ট ওয়ান, দ্য ব্রিটিশ কেম হিয়ার তোমার হচ্ছে অ্যাজ এ তোমার হচ্ছে গ্রুপ অফ পিপল
to do business here, nothing else. So তারা এখানে বিজনেস করতে যায়, how they encountered with the local people, লোকাল যে নেজামত, লোকাল যে কোর্ট সিস্টেম, এটার সঙ্গে তারা এনকাউন্টার করেছে। এবং হচ্ছে গ্রাজুয়ালি তারা তাদের যে একটা দেওয়ানি যে আইডেন্টিটি ছিল ব্রিটিশরা, এটা থেকে গ্রাজুয়ালি দে এক্সপান্ডেড দেয়ার পজিশন উইদিন, they gradually expanded their domain beyond economy into the politics and so on. আস্তে আস্তে তারা বিজনেস থেকে আস্তে আস্তে পলিটিক্সে ঢুকে গেছে, তাই না? তারা প্রথমে এখানে 16th সেঞ্চুরিতে এসেছে, 17th সেঞ্চুরিতে এসেছে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার হচ্ছে আস্তে আস্তে যখন পলাশিতে যখন হয় দে অকুপাই, মানে অকুপাইড দ্য বেঙ্গল, তখন তারা কি করেছে, মোগলদের সঙ্গে তারা একটা চুক্তি করেছে। এবং মোগলরা এট দ্যাট মোমেন্ট স্টিল ট্রাই টু রিমাইন্ড দ্যাট তখনও দে ওয়ার আন্ডার মোগলস অ্যাডমিনিস্ট্রেশন। খেয়াল করতেছো আমার কথা? শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আচ্ছা, সো এট দ্যাট মোমেন্ট দে আর স্টিল আন্ডার তোমার হচ্ছে আন্ডার দ্য, এই যে এটার নাম কি, পলিটিক্যাল ডোমেইন অথবা এটাকে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ মোগল। এবং তারা জাস্ট হচ্ছে শুধু দেওয়ানি ইস্যুগুলো নিয়ে তারা ডিল করতো। এবং পলাশির যুদ্ধের জয়ের পরে হোয়াট অ্যাকচুয়ালি দে ডিড, তারা কি করলো, যে মোগলদের সঙ্গে চুক্তি করে, এলাহাবাদ চুক্তি বলে, যে চুক্তির মধ্য দিয়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যা এটার তারা দেওয়ানিটা নিয়ে নেয়। মানে এপার্ট ফ্রম দ্য সিভিল ইস্যুস অর তোমার হচ্ছে এটার নাম কি অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস, শুধু হচ্ছে দেওয়ানি। দেওয়ানি মানে কি, তারা মুঘলদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পে করছে এবং দে আর মানে তারা হচ্ছে বললো যে এখানকার যত ট্যাক্স আসবে, ট্যাক্সটা হচ্ছে মানে এটা টোটাল কন্ট্রোলের দায়িত্বটা কাদের কাছে থাকবে? ব্রিটিশদের কাছে থাকবে। ক্লিয়ার? বাট গ্রাজুয়ালি দেখা গেল যে তারা আস্তে আস্তে তোমার হচ্ছে তাদের দাওয়ানি থেকে তারা আস্তে আস্তে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়াগুলোতে ঢুকতেছে, তাই না? মুঘলদের সেখানে তারা আস্তে আস্তে এখানকার সিভিল প্রশাসনে ঢুকতেছে। দেন তারা এই যে সিভিল থেকে আস্তে আস্তে দেন তারা প্রশাসনে ঢুকতেছে। এবং 1857-এ যখন হোল ভারতে একটা আজাদি, যেটাকে আমরা তোমার হচ্ছে মহাবিদ্রোহ বলি, মহাবিদ্রোহ যখন একদম সারা ভারতবর্ষ চলে গেলে, এরপর তোমরা জানো যে হ্যাঁ তোমার ইংল্যান্ডের রানী ডিরেক্ট এখানে ইন্টারভেন করে, হ্যাঁ, এটার পুরো ক্ষমতাটা ব্রিটেন স্টেটের অধীনে নিয়ে যায়। এবং উইদিন দ্যাট টাইম পিরিয়ড হোল ব্রিটিশ ইন্ডিয়া, ইট বিকেম দ্য কলোনি, ইট বিকেম দ্য পার্ট অফ ব্রিটিশ ন্যাশনাল স্টেট। হ্যাঁ, সো এই যে দেখো, তারা প্রথমে একটা দেওয়ানি তাদের একটা আউটলুক ছিল, দেন তারা আস্তে আস্তে পলিটিক্সে ঢুকতেছে পলাশির যুদ্ধের পরে। এরপরে তারা ফর দ্য ফার্স্ট টাইম দে অকুপাইড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অফ দ্য বেঙ্গল, দেন তোমার হচ্ছে জুডিশিয়াল পাওয়ার অফ দ্য বেঙ্গল, দেন আস্তে আস্তে হোল ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, দেন আস্তে আস্তে তারা কি করেছে, গ্রাজুয়ালি দে অকুপাইড দ্য হোল ল্যান্ড অ্যান্ড দে এনক্রচড হোল ল্যান্ড, মানে উইদিন দ্য ফ্রেম অফ মডার্ন ন্যাশনাল স্টেট মেকানিজম। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এই ডেবিটটা তো ক্লিয়ার তোমরা? এখন আসো, তারা এই যে মডার্ন ন্যাশনাল স্টেট তারা করলো, এ করতে যায় তারা যে কাজটা করলো, যে এখানকার তাদের এখানে এখানে একটা শব্দ আছে একদম ফার্স্ট লাইনে, তুমি দেখবা যে তাদের একটা প্রিকারিয়াস রুল, সেকেন্ড পেজে আছে প্রিকারিয়াস। এই যে jurisprudence forms a way to index to juxtapose experiences. First, the experience of the British in a precarious position of power. কারণ তাদের ক্ষমতাটা ছিল একটা precarious position. Precarious position বুঝো তো? What is precarious position? What is precarious position? Mashay? Your sound is lagging. Can you hear? Sorry, I lost my connection. এখন শোনা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, precarious মানে কি? তাইবা, what is precarious? Oh my god, কথা বলো না কেন? মাশায়েক? Sir, something that's kind of in a risky zone or in an হ্যাঁ, মানে unpredictable হচ্ছে zone. they are always in fear, যে কোনো সময় তাদের ক্ষমতাটা তোমার হচ্ছে এইটা যে কোনো সময় হারায় যেতে পারে। হ্যাঁ, they are in power but they are in fear. Clear? It is something they are in power but they are in fear, যে কোনো সময় আমাদের ক্ষমতাটা চলে যেতে পারে, এটাকে বলে প্রিকারিয়াস পাওয়ার।
যেমন এখন যেমন দেখো না বাংলাদেশের যে ক্ষমতাটা, এই রকম ক্ষমতাটাকে বলে প্রিকারিয়াস পাওয়ার, যেটার কোনো লেজিটিমেসি নেই, ইলিজিটিমেসি যখন ক্ষমতাটা থাকে এটাকে বলা হচ্ছে প্রিকারিয়াস পাওয়ার, এবং যে কোনো সময় প্রবল আন্দোলনের মুখে বা যে কোনো সময় একটা হুট করে এসে ক্ষমতাটা চলে যেতে পারে, এটাকে বলে প্রিকারিয়াস পাওয়ার। ক্লিয়ার রাইসা? রাইসা ক্লিয়ার? ও তো ইয়াটা হারাই গেছে, তাই বা হচ্ছে বোধহয় তার কানেকশনটা হারাই ফেলছে। ওকে, রাইসা স্টিল শি ইজ ট্রাইং টু কানেক্ট উইথ আস। ইন্টারনেটের অনেক ঝামেলা হচ্ছে আজকে। আমি বুঝতেছি না আমার এখানে ওই যে কেন যে ঝামেলা হচ্ছে। ওকে, সো এই যে দেখো, এই যে যেটাকে আমরা বলছিলাম যে এই যে প্রিকারিয়াস পাওয়ার, হ্যাঁ, তোমার হচ্ছে এই যে, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে দ্য এক্সপেরিয়েন্স অফ সাউথ এশিয়ান মুসলিমস ইনস্টেডলি ডিসপ্লেস ফ্রম দেয়ার ফর্মার পজিশনস অফ অথরিটি। সো এর আগে এখানকার যে বিচার আচার, তোমার এখানকার যে পাওয়ার, সবকিছুতে তো এক ধরনের মুসলিম ডমিনেন্স ছিল, তাই না? সো এই ডমিনেন্সে খেয়াল করো, যেহেতু একটা মুসলিম ডমিনেন্স ছিল, সে ডমিনেন্সটার ব্রিটিশরা গ্রাজুয়ালি দেয়ার, তোমার হচ্ছে এটাকে আমরা কি বলতেছি, যে তারা সেটাকে গ্রাজুয়ালি তারা অকুপাই করে আর ফেলতেছে। আপনার সাউন্ড আবার ল্যাগ। ও মাই গড, ও মাই গড, আমার ওয়াইফাই এর অবস্থা খুবই বাজে। আমি তোমার হচ্ছে ইয়াতে এসেছি, এটার নাম কি বলে যে এই মোবাইল ডাটাতে, এখানেও যদি প্রবলেম হয় তো ঝামেলা। এখন শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে। আই এম সো সরি অ্যাবাউট ইট। হ্যাঁ সরি, আমি জানি না যে কেন যে আজকে এত প্রবলেম হচ্ছে। সো তোমাদেরকে যেটা বলছিলাম যে, সো তাদের একটা খুবই দোদুল্যমানতা ছিল, হ্যাঁ, নিরাপদ, মানে খুবই একটা আনসিকিউর পাওয়ার ছিল, যেটাকে আমরা প্রিকারিয়াস পাওয়ার বলতেছি। আর অন দা আদার হ্যান্ড তারা গ্রাজুয়ালি যে মুসলিমদের যে পজিশন গুলো ছিল, অথরিটি, যেহেতু তুমি জানো যে মানে বিফোর তোমার হচ্ছে ব্রিটিশ, দ্য হোল বেঙ্গল, দ্য হোল ব্রিটিশ ইন্ডিয়া মোস্টলি অকুপাইড দ্য মোগল এম্পায়ার, তাই না? মোগল শাসকদের দ্বারা এটা শাসিত ছিল। সো সেখানে ডিস্টিংক্ট কোর্ট সিস্টেম ছিল, ডিস্টিংক্ট লিগ্যাল সিস্টেম ছিল, ডিস্টিংক্ট তোমার হচ্ছে এটার নাম কি ট্রিবিউটারি সিস্টেম ছিল। সো তারা সেখানে গ্রাজুয়ালি তারা তাদের ক্ষমতাটাকে সেখানে কি করতেছিল, এস্টাবলিশ করছিল। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই যে একটা ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপে তারা তখন কি করলো খেয়াল করো, আমরা এখানে প্রথমেই লেখক দ্য রাইটার অলরেডি আর্গুড ইন সাচ এ ওয়ে, দ্য ওয়ে মুসলিম পিপল হিয়ার দে অ্যাপ্রোচড অর দে conceptualize the idea of law, the idea of jurisprudence. It was systematically and structurally different than the British, the way they approach the law, they approach the jurisprudence. Clear? এই জিনিসটা বুঝেছো? ক্লিয়ার? এই জিনিসটা বুঝেছো? ইয়েস স্যার। ওকে, এখন আসো, এখানে কিন্তু একটা লম্বা, মানে আমি এত ডিটেইল হিস্ট্রিতে যাচ্ছি না, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে মেইন জাস্ট হচ্ছে ইয়াগুলো আলাপ করছি তোমাদের। এই যে এটার নাম কি, তোমাদেরকে হচ্ছে মেইন আর্গুমেন্ট গুলো জাস্ট আই এম জাস্ট নকিং। ওকে, সো সে সময় তারা যে কাজটা করলো, তখন ব্রিটিশরা যে কাজটা করলো যে, তোমরা তো জানো অলরেডি সেন্সাস বা অন্যান্য স্টেট পলিসির মধ্য দিয়ে তারা কি করেছে, একটা নেম ফ্রেম, ওই যে দেখে বললাম না, একটা তোমাকে একটা ডিফাইন আইডেন্টিটির মধ্যে তোমাকে কি করে ফেলতেছে, তোমাকে এটাকে বাউন্ড করে ফেলতেছে। হ্যাঁ, এর আগে আমরা যেটা অলরেডি বললাম যে ডিউরিং দ্য মোগল পিরিয়ড অর ডিউরিং এন আদার তোমার হচ্ছে রেজিম, পিপলস আইডেন্টিটি ইট ওয়াজ মোর ফ্লুইড। আমাদের আইডেন্টিটি, এই যে একটা ডেফিনিট, এই যে ন্যাশনাল আইডেন্টিটি বা ডেফিনিট রিলিজিয়াস আইডেন্টিটি, এই ধরনের কোনো আইডেন্টিটি ছিল না। হ্যাঁ, অনেক ফ্লুইড ছিল। এবং থিঙ্ক অ্যাবাউট এট দ্যাট মোমেন্টস, থিঙ্ক অ্যাবাউট দ্য জুডিশিয়াল সিস্টেম। সে সময় জুডিশিয়াল সিস্টেমটা কি ছিল, শাসক ছিল, কাজী ছিল, মুফতি ছিল, তিনটা শ্রেণী ছিল। খেয়াল করতেছো তোমরা? সো শাসকের কাজ হচ্ছে মানে টু লুক আপ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, বাট দে নেভার ইন্টারফেয়ার উইথ দ্য ইস্যুজ উইথ সো কল্ড কাজী। তোমরা বোধহয় এটা জানো যে আমাদের এখানকার এই যে গিয়াসউদ্দিন, এই যে আজম শাহ, নাম শুনছো তোমরা? এই যে সোনারগাঁয়ে তার এখনো মাজার আছে, নাম শুনছো? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট হিজ নেম? সুলতানি আমল সম্পর্কে, আচ্ছা যাই হোক, দরকার নেই, আমাদের এত হিস্ট্রি জানা দরকার নেই, তোমরা হিস্ট্রিতে পড়েছো কিনা জানি না। সো তিনি কি করেছেন, একজন আমি জাস্ট তোমাদেরকে জাস্ট ফর অ্যান এক্সাম্পল,
উনি কি করেছেন, একটা মানুষের একটা হচ্ছে ছাগলকে উনি বোধহয় এই যে মানে শিকার করে মেরে ফেলছেন। হ্যাঁ, সো এটা নিয়ে এই মেয়েটা সে হচ্ছে কাজীর দরবারে হচ্ছে এটার নাম কি নালিশ করেছিল। কাজী তার তোমার হচ্ছে বিচার করেছে। এট দ্যাট মোমেন্ট গিয়াসুদ্দিন আজম শাহ, হি ওয়াজ দ্য সুলতান অফ বেঙ্গল, বাট হি ওয়াজ আন্ডার ট্রায়াল। খেয়াল স্যার করছো আপনার জিনিসটা? সাউন্ড আবার কেটে কেটে আসছে। আমি খুবই খুবই সরি। আচ্ছা এখন শোনা যাচ্ছে? আমি ওয়াইফাইতে চলে গেলাম আবার, এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নো প্রবলেম। আমাকে একটু বইলো হ্যাঁ যদি সাউন্ড সমস্যা হয়। মানে তোমাদেরকে বললাম যে গিয়াসউদ্দিন আজম শাহ, when he was in power, he was in trial. মানে despite being an emperor at that moment within তোমার হচ্ছে সুলতানিয়েত বেঙ্গল, মানে কাজী ছিল একটা স্বতন্ত্র জায়গা। এবং মুফতিরা তারা কি করতো, যে তারা সোসাইটিতে নানান ইস্যু ধরে ধরে তারা ধর্মের ইন্টারপ্রিটেশন দিত। হ্যাঁ, যে কোনটা হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ রং। হ্যাঁ, স্পেসিফিক কোডিফিকেশন ছিল না, বুঝছো জিনিসটা? এবং কোন জমির খাজনা কেমন হবে, খেয়াল করো এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তোমার তখন ডিবেট ছিল। হ্যাঁ, ইট ওয়াজ, এটাকে কি বলবো, এটা একটা ভাইব্রেন্ট ডিবেট ছিল। যে কেউ বলতেছে মানে দিস কাইন্ড অফ ল্যান্ড ইউ নিড টু প্রোভাইড দিস অ্যামাউন্ট অফ ট্রিবিউটস, কোন জমির খাজনা কেমন হবে। হ্যাঁ, কোনটাকে আমরা জমি বলবো, কোনটা আসলে হুইদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ট্রিবিউটস অর নট, মানে খাজনার উপযুক্ত কি না, এগুলো নিয়ে হিউজ উলেমাদের মধ্যে ডিবেট ছিল তখন। শরিয়ার যে প্র্যাকটিসটা ছিল, ইট ওয়াজ এ ওয়াইড প্র্যাকটিসেস অ্যামং দ্য মুসলিম সোসাইটিস। হ্যাঁ, এবং খুবই এটা ওয়াইড প্র্যাকটিস ছিল, কিন্তু এটা অনেক তোমার হচ্ছে ফ্লুইড ছিল, অনেক নেগোসিয়েশন মানে নেগোসিয়েবল ছিল। হ্যাঁ, কারণ তুমি দেখবা যে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ছিল, কালচার কাস্টম তারপর হচ্ছে জিওগ্রাফি ভেদে ভেদে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ছিল। ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? ইয়েস স্যার। Yes, sir. সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ইন্টারপ্রিটেশন গুলো ছিল, এবং তুমি এই আর্টিকেলটাতে পড়লে এখানে একটা লাইন আছে তুমি দেখবা, যে ধরো হচ্ছে চুরি, যেমন আমরা অনেকেই মনে করি যে মুসলিম ধর্মে হাত কাটলেই হচ্ছে চুরি করে, মানে সরি চুরি করলে হাত কেটে ফেলার এরকম একটা শাস্তির বিধান আছে না, বলে না? শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। কিন্তু এটা নিয়ে উলেমাদের মধ্যে হিউজ ডিবেট ছিল যে কখন হাত কাটা যাবে। দেখা যেত কি একজন মানুষের সোশ্যাল স্ট্যাটাসের উপর নির্ভর করে তার শাস্তিটা নির্ধারণ হইতো। আমার সোশ্যাল স্ট্যাটাস এরকম, দ্যাট ইজ ওয়াই আমার পানিশমেন্টটা এরকম। সকল চুরির শাস্তি যে হাত কাটা ছিল, ইট ওয়াজ নট লাইক দিস। খেয়াল করছো জিনিসটা? বললাম না, দেয়ার আর ফ্লুইডিটিস, নেগোসিয়েশনস, মানে এটা খুবই খুবই একটা ফ্লেক্সিবল জিনিস ছিল। হ্যাঁ, মানে উইদিন দ্য শরিয়াস দেয়ার আর ডিবেটস, ডিসকাশনস। আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম বারবার, অসংখ্য ডিবেট ছিল, ডিসকাশন ছিল। ওই যে বললাম না, যে মানুষ তো হচ্ছে মূলত দু তিনটে জিনিস নিয়ে কোর্টে যেত। একটা হচ্ছে যে তার সিভিল প্রবলেম, আর একটা হচ্ছে তার হচ্ছে ক্রিমিনাল প্রবলেম। সিভিল সিভিল ওয়ান হচ্ছে খাজনা। সো কোন জমির খাজনা কেমন হবে, প্রপার্টি রাইটস কেমন হবে, ইনহেরিটেন্স রাইটস কেমন হবে, তারপর হচ্ছে তোমার ওয়াকফটা মানে এটা কেমন হবে, তারপর উইল যেটাকে আমরা বলি ওর ওয়ারিশনামাটা কেমন হবে, হেবাটা টু সাম এক্সটেন্ড ইট ইজ অ্যাপ্লিকেবল অর নট। সো এইগুলো ছিল একটা পার্ট। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। Yes, sir. এগুলো ছিল একটা পার্ট। অন দা আদার হ্যান্ড আরেকটা পার্ট ছিল ক্রিমিনাল জাস্টিস। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কি, যে তোমার হচ্ছে খুনের শাস্তি কি, বা চুরির শাস্তি কি, বা কাউকে আহত হওয়ার শাস্তি কি। সো এগুলো নিয়ে মুসলিমদের মধ্যে অসংখ্য ইন্টারপ্রিটেশন ছিল, মিরিয়াড অফ ইন্টারপ্রিটেশনস, মিরিয়াড অফ ইন্টারপ্রিটেশনস। অসংখ্য তখন উলেমারা দে প্রোডিউস মিরিয়াডস অফ বুক, তোমার হেদায়া, উসুলে শাসি, মানে তখন মুফতিদের কাজ ছিল যে তারা মানে বেসড অন উসুল, বেসড অন তোমার হচ্ছে সিচুয়েশন, তারা কোন একটা জিনিসের তারা তখন সুনির্দিষ্ট ফতোয়া দান করতো। হ্যাঁ, আর বেসড অন দ্যাট ফতোয়া কাজীরা বিচার করে দিত। বুঝছো? সো মুফতি দে প্রোডিউস দ্য ইসলামিক ইন্টারপ্রিটেশনস, হ্যাঁ, তোমার হচ্ছে অফ সোসাইটি। আর কাজীরা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. হ্যাঁ, আর কাজীরা অ্যাকর্ডিং টু দ্যাট তারা হচ্ছে মস্তি বিচার করতো। ওকে, ক্লিয়ার? আর বিচারটাও ছিল মোর ফ্লেক্সিবল, মানে তোমার হচ্ছে বিচারটা ছিল এরকম যে এই যে তোমার হচ্ছে বললাম না যে
সবার কিন্তু ওই যে বললাম না হাত কাটার শাস্তি বা এরকম মেরে ফেলার শাস্তি আমরা যেরকম ভাবে মনে করি, ইট ওয়াজ সো ফ্লেক্সিবল। তুমি যদি ইফ ইউ আর ফ্রম লোয়ার ক্লাস পিপল, একদম খুব ইকোনমিক কন্ডিশন খুব বাজে, তখন কিন্তু চুরির শাস্তি কিন্তু হাত কাটা দিচ্ছে না। হ্যাঁ, দেখা যায় যে কি 2-3 বার যখন সে বারবার চুরি করতেছে, দেন এই যে বেসড অন কন্ডিশন, কারণ ইসলামে তো কোনো ডিফাইন বা ডেফিনিট কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশন নাই, আছে? বাট ইসলাম কিছু প্রিন্সিপালের কথা বলে। তুমি যদি ইফ ইউ গো থ্রু দ্য কুরআন অর হাদিস, এটা নিয়ে তো অসংখ্য ডিবেট আছে। হ্যাঁ, এটা কিছু প্রিন্সিপালের কথা বলে। ইভেন থিঙ্ক অ্যাবাউট উইদিন দ্য ইসলামিক, তোমাকে কি বলবো, সিলসিলা, কোনো ডেফিনিট পলিটিক্যাল স্ট্রাকচার কি ইসলাম ক্লেম করছে? করছে? মাশায়েখ করছে? আহ, না স্যার, মানে কুরানিক্যালি না, বাট লোকজন তো ইন্টারপ্রেট করে বলে। এটা নিয়ে খুব কিন্তু ইন্টারেস্টিং ডিবেট আছে। কারণ দেখো, সরি, আমি সরি যে এটা, প্লিজ ডোন্ট টেক ইট ইন ডিফারেন্ট ওয়ে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই কিন্তু উনার লাশ কিন্তু 3 দিন ফালায় রাখা হয়েছিল, জানো? যে হু উইল বি ইন পাওয়ার ফলোইং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হু উইল বি ইন পাওয়ার? ইজ ইট দা মানে খেলাফতুল্লাহ আর খেলাফাতুর রাসূল? সো মানে এই যে খেলাফত বলে আমরা যে এটাকে কল্পনা করে, বা একটা ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেম, ইসলামে কিন্তু কোনো প্রেসক্রাইবড পলিটিক্যাল সিস্টেমকে বলা হয় নাই। বলা হয়েছে? খেয়াল করছো জিনিসটা? এই জন্য দেখবা এই বলা না হওয়ার কারণে কিন্তু ইসলামের ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনটা ইট ওয়াজ পসিবল। এই জন্য তুমি দেখো মদিনাতে এক ধরনের ইন্টারপ্রিটেশন ডেভেলপ হয়েছে মালিকের দ্বারা। কুফা বা এই যে মদিনার বাইরের যে, যেমন থিঙ্ক অ্যাবাউট মদিনার বাইরের যে রিয়ালিটি, যে ইসলাম, থিঙ্ক অ্যাবাউট ইসলাম ইন মদিনা এট দ্যাট মোমেন্ট, তখন তো সৌদি আরব বলে কিছু ছিল না। তখনকে সোশিও ইকোনমিক স্ট্রাকচারের সঙ্গে ইসলামের যে নেগোসিয়েশন, আর এর বাইরে ধরো কারবালা, কুফা বা ইরাকের যে জায়গা, সেখানে একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ডেভেলপ করছে না? ওই জন্য দেখবো হানাফি মাযহাবটা ওখানে ডেভেলপ করতেছে, ওটা মদিনাতে ডেভেলপ করতেছে না। ফলে এই যে ওভার দ্য জিওগ্রাফি, ওভার দ্য টাইম, ওভার দ্য স্পেস, পিপল ইন ডিফারেন্ট ওয়ে দে তোমার হচ্ছে নেগোশিয়েটেড উইথ ইসলাম, দে অ্যাপ্রোচ ইসলাম উইথ ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? মানে মূল টেক্সটটা sir. ঠিক আছে, মূল টেক্সটটাকে তারা প্রিন্সিপাল আকারে নিচ্ছে, বাট নিজেদের ইন্টারপ্রিটেশন গুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য তুমি দেখো শুধু এই যে ফরগেট অ্যাবাউট দ্য দাওয়ানি, ফরগেট অ্যাবাউট দ্য ফৌজদারি টাইপস কেসেস, থিঙ্ক অ্যাবাউট ইভেন দ্য রিচুয়ালস অফ দ্য ইসলাম। তুমি দেখো যে ডিফারেন্ট ডিফারেন্ট প্র্যাকটিস না, আমি তোমাদেরকে বলছি না, তুমি এই যে এই যে বললাম না বাড্ডায় যাও, তুমি দেখবে যে নামাজ একটা ডিফারেন্ট সময় পড়তেছে, বাট তুমি আবার উত্তরাতে যাও ডিফারেন্ট ওয়েতে টাইমে নামাজ পড়তেছে। একজন এক জায়গায় হাত বাঁধতেছে, আরেকজন আরেক জায়গায় বাঁধতেছে। বুঝছো জিনিসটা? একজনের ধর্ম সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এক ধরনের ওপিনিয়ন, আরেকজনের ডিফারেন্ট ওপিনিয়ন। দিস ইজ নট এ হোমোজেনাস ওপিনিয়ন। ক্লিয়ার? এবং তারা যখন লিগ্যাল প্র্যাকটিসটাও করছে, লিগ্যাল প্র্যাকটিসের মধ্যেও নিজেদের মধ্যে ডিবেট করছে। যে একজন মুফতি বলতেছে উইদিন, মানে এই যে আমরা যে সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে বসবাস করছি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন এই জমির খাজনাটা হবে দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু ওর ইকোনমিক কন্ডিশন অনেক ভালো, তাদের ইকোনমিক অনেক ডিফারেন্ট, ফলে তাদের যে তোমার হচ্ছে জমির যে খাজনা হবে দ্যাট শুড বি ডিফারেন্ট। সো এই যে দেখো, বেসড অন সিচুয়েশন, বেসড অন কন্ডিশন, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ছিল রিলিজিয়ানের। ক্লিয়ার? 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 ইয়েস স্যার। এবং লিগ্যাল প্র্যাকটিস গুলো ডিফারেন্ট ছিল, ফলে সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কাউকে হাত কাটা, পা কাটা, আমরা বলি না, আমরা যে ইসলাম, আমরা ইসলামকে কি মনে করি? আমরা ইসলামকে একটা শরিয়া আকারে আমাদের কল্পনার মধ্যে এখন যে সেকুলার আন্ডারস্ট্যান্ডিং। তুমি দেখো ম্যাক্সিমাম ঢাকা শহরের সো কল্ড এলিট ক্লাস সেকুলার, দে রিডিউস ইসলাম অ্যাজ সামথিং শরিয়া, এন্ড দে রিডিউস দ্য শরিয়া অ্যাজ সামথিং হাত কাটা, পা কাটা, এগুলা, তাই না? হাত কাটা, পা কাটা, পাথর কাটা, মারা, মানে মনোজগতে কিভাবে হাউ ইসলাম ওয়ার্কস, ইসলাম ইজ নট লাইক দিস। It is that we are reducing our understanding about Islam. So this is the British who reduce the notion of Islam, Islamic law, within a certain notion of Sharia. Clear? Clear? এবং they Yes, also sir. reduced it with certain kind of codification, যেটা কখনোই কোডিফিকেশন ছিল না। এই যে সার্টেন, যে আমি বললাম না ডেফিনিট। এখন আসো, আগে হচ্ছে কাজীর দরবারে কি হতো? কাজীর দরবারে আসলে বললাম না, তার সোশিও ইকোনমিক কন্ডিশন, তার ব্যাকগ্রাউন্ড, সিচুয়েশন সবকিছু মেপে কিন্তু তার রায়টা দেওয়া হইতো। ওকে, হুইদার হি ইজ মানে এলিজিবল ফর এই যে সো কল্ড হাত কাটা, পা কাটা অর নট। হ্যাঁ,
কিন্তু তুমি দেখো ব্রিটিশরা এসে তারা যে জিনিসটা করলো যে তারা বলল যে নো, সর্বাবস্থায় আইন সবার জন্য ইকুয়ালি একই রকম ভাবে প্রযোজ্য হবে, তাই না? এই এবং তারা ধরেই নিছে যে মানে যেহেতু ওই যে বললাম না তাদের দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ল এবং মুসলিমদের এট দ্যাট মোমেন্ট এখানকার যে সোশিও ইকোনমিক কন্ডিশন এন্ড পিপলস আন্ডারস্ট্যান্ডিং অফ ল ওয়াজ ডিফারেন্ট। তারা মনে করতেছে ল মানেই হচ্ছে এটা কোডিফাইড, একদম বিধিবদ্ধ, পার্ডন মি, এইটা মানেই হচ্ছে এই অপরাধ মানে এটা শাস্তি, এটা থেকে কমানোর কোনো স্কোপ নাই, এটা প্রসেস হইতে হবে, এভাবে এভাবে প্রুফ করতে হবে। এই যে একটা সিস্টেমের মধ্যে তারা কল্পনা করলো তাদের যে আইন সম্পর্কে তাদের যে ধারণা, দেন তারা এই মুসলিম আইনটাকেও তার কোডিফাই করছে ইন সিমিলার ওয়ে। তারা মনে করলো যে ইসলামের যে আইনের ভিতরে এটা অলরেডি কোডিফাই করা আছে। ক্লিয়ার? এটা অলরেডি কি করা আছে? কোডিফিকেশন বুঝো? হোয়াট ইজ কোডিফিকেশন? কোডিফিকেশনটা বুঝো? যে খুব ইন্টারেস্টিং একটা লাইন, দ্য presupposition that Muslim law is a code underscores the whole endeavor of English judges to understand it and apply it. এই যে কোডিফিকেশন বুঝো? হোয়াট ইজ কোডিফিকেশন নওশিন? না স্যার। কোডিফিকেশন মানে হচ্ছে আমরা এখন যে আইনের যে তোমরা পেনাল কোড বুঝো তো? তোমরা পেনাল কোড দেখো না, আমাদের বলে না তোমার হচ্ছে ফৌজদারি কার্যবিধি বলে না, পেনাল কোডের নাম শুনছো? ইয়েস স্যার। এই যে তোমরা কোড মানে হচ্ছে কি এই জিনিস করবা মানেই হচ্ছে এটা একটা অপরাধ। সো হোয়াট ইজ নারী নির্যাতন এটার নাম কি? নারী নির্যাতন দমন আইন। এটা কি জিনিস? কেউ যদি নারীকে সজ্ঞানে আহত করে, এসিড ছুঁড়ে মারে, হ্যাঁ, অথবা কি করে তোমার হচ্ছে প্ররোচিত করে আত্মহত্যা করার জন্য, এমন কিছু করার জন্য, হ্যাঁ, ব্লা 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 ব্লা, এটা হইলে সমান হচ্ছে নারী নির্যাতন। ক্লিয়ার? এই যে কোডিফাই করে ফেললো। ক্লিয়ার নওশিন? ক্লিয়ার? Yes, sir. এন্ড তারা কি করছে এবার আসো, ওকে, যেহেতু সে নারী নির্যাতন করছে ফলে তার শাস্তি কি হবে? তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে মানে হচ্ছে মানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এর নিচে কোনো শাস্তি নেই। কেউ যদি নারী নির্যাতন করে তার সর্বনিম্ন মিনিমাম তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন, আর নর্মাল শাস্তি হচ্ছে তার তোমার হচ্ছে এটার নাম কি এই যে এটার নাম কি তার নর্মাল শাস্তি হচ্ছে এই যে মৃত্যুদণ্ড। শুধু তাই না, তার এই অপকর্মে তার যে সহযোগী ছিল দূরে সবার কারোই মানে যাবজ্জীবন কারাদণ্ডের নিচে তার কারোই কারাদণ্ড হবে না। ক্লিয়ার নওশিন? Yes, sir. বুঝছো মাশায়েক? এই যে কোডিফাই করে ফেললো, মানে এটা অপরাধ। যেমন আমরা ধরে নিলাম যে চুরি করলে কি অপরাধ হবে, এটা ডাকাতি করলে কি অপরাধ হবে, দিস ওয়ান ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান, এবং এটা পানিশমেন্ট কি দিস ওয়ান। বুঝছো? সো সামওয়ান তোমার হচ্ছে রেপ করলো, এটা শাস্তি কি ব্লা 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 ব্লা। সামওয়ান প্রতারণা করলো, সো প্রতারণা মানে কি, এটা শাস্তি কি। সো এভরিথিং দে কোডিফাইড উইদিন দ্য লিগ্যাল প্রসিডিওর। ওকে, এন্ড দে অ্যাজিউম দ্যাট উইদিন দ্য মুসলিম সোসাইটিজ এভরিথিং অলরেডি কোডিফাইড। তারা ধরেই নিছে যেহেতু তাদের আইন অলরেডি কোডিফাইড, এই জন্য তারা ধরে নিছে কোডিফাইড। হচ্ছে হিন্দুদের যেরকম ধরে নিছে তোমার হচ্ছে মনু কোডিফাইড, তো তারা এই কোডিফিকেশন করতে যায়। এখানে খুব ইন্টারেস্টিং কিছু উদাহরণ দিছে লেখক, হেদায়ার কথা লিখছে। আমি তো এখানে তো লম্বা পেজ, তো খুব ইন্টারেস্টিং এখানে। যেমন হেদায়া হচ্ছে একটা তোমার হচ্ছে এটা মাদ্রাসাতে পড়ানো হয়, এটা একটা ইসলামিক তোমার হচ্ছে ল এর উপর এটা একটা বই। ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আমি জানি না তুমি বাংলাদেশে কোনো মাদ্রাসার সিলেবাস তুমি কখনো দেখেছো কিনা। মাদ্রাসার ডিফারেন্ট যারা মানে তোমার মুফতি হয় তাদের ডিফারেন্ট ফতোয়ার কিতাব পড়া লাগে, হ্যাঁ, সাচ অ্যাজ কুদুরি হচ্ছে উনি একজন ইমাম ছিলেন, হ্যাঁ, হি ওয়াজ এ রিনোন তোমার হচ্ছে স্কলার অন ইসলাম। সো তিনি ইন্টারপ্রেট করেছেন অনেক উলেমার মতামত নিয়ে। আচ্ছা, ইনি এটা বলেছেন, সো এটা সম্পর্কে আমাদের মতামত কি হবে, দিস ওয়ান শুড বি আওয়ার তোমার হচ্ছে ওপিনিয়ন। সাচ এজ আমি তোমাদেরকে উদাহরণ দিই, যেমন তার কাজগুলোর উদাহরণ দিই। ধরো ওকে, সামওয়ান উড লাইক টু অ্যাবলিউশ, কেউ একজন তোমার হচ্ছে অজু করতে যায়, হ্যাঁ, সো অজু করতে চাইলে যেমন কুদুরির উদাহরণটা দিলাম যে অজু করতে যায়, এখন কোন পানি দিয়ে অজু হবে? বুঝছো জিনিসটা? এই যে
তোমার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট। এখন আসো প্রফেটের সময় কিন্তু এত ইস্যু ছিল না, ওইখানে সৌদি আরবে একরকম পানিই ছিল, কিন্তু এটা যখন কুফা হয়ে এখন ঢাকা শহরে আসছো, তুমি কোন পানি দিয়ে উজু করবা? এখন এটা পবিত্র পানি হইতে হবে, এখন পবিত্র পানির সংজ্ঞা কি এটা নিয়ে আবার, সো তখন তারা শুনতে পারছি না। Oh my God. Can you hear me right now? Maliha? হ্যালো স্যার। আমি really sorry. Can you hear me right now, Mashaik? Mashaik, can you hear me right হ্যালো। now? Mashaik, can you hear me? আচ্ছা, এখন শোনা যাচ্ছে Mashaik? Can you Sir. hear me? শোনা যাচ্ছে Yes, sir. Mashaik? আচ্ছা Yes, sir. আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট যেটা বললাম যে ব্রিটিশরা ধরেই নিছে যে মুসলিমদের যে আইনের কিতাব ইট ওয়াজ সামথিং কোডিফাইড। তো তারা এরকম একটা বই নিছে যেমন কুদুরি বা হেদায়া। তো আমি জানি না, আমি তোমাদেরকে যেটা বলতেছি যে মাদ্রাসার মধ্যে এই কিতাবগুলো এখনো পড়ানো হয়, যেমন কুদুরি। এখন দেখো প্রফেটের সময় বললো যে ইফ ইউ লাইক টু প্রে, তখন তোমাকে কি করতে হবে? নামাজ পড়তে হলে তোমাকে পবিত্র পানি দিয়ে তোমাকে উজু করতে হবে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য পবিত্র পানি? এটা কিন্তু সৌদি আরবে তো সব পানি প্রায় একই রকম। এখন তুমি ঢাকা শহরে দেখো, ঢাকা শহরে ডিফারেন্ট ডিফারেন্ট পানি আছে না? হুইচ ওয়ান ইজ কম্পাটিবল উইথ ইউর অবজলিউশন? তুমি কি সকল পানি দিয়ে ঢাকা শহরে বুড়িগঙ্গার জল দিয়ে কি তুমি উজু করতে পারবা? সো হুইদার ইট ইজ অ্যাকসেপ্টেবল অর নট। সো এটা নিয়ে তখন উলেমাদের মধ্যে ডিবেট হচ্ছে। তখন একজন বললো যে এটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল না, উনি এটাকে কম্পাইল করছেন। ওকে, সো কি করতে হবে হচ্ছে, সো পানির মধ্যে 3টা গুণ আছে, রং, গন্ধ, স্বাদ। হ্যাঁ, এটার মধ্যে যদি 2টা গুণ থাকে দেন আমরা এটাকে পবিত্র বলতে পারবো। অথবা কোনো পানি যদি খুবই মানে এটা প্রবাহিত পানি হয়, মানে এটা কন্টিনিউয়াস, এক জায়গায় থেমে থাকতেছে না, যেমন নদীর কন্টিনিউয়াস, সেটা দিয়ে ইউ ক্যান। সো এই যে মিরিয়াড অফ ইন্টারপ্রিটেশন, তোমার হচ্ছে একটা, এই যে বললাম না যে কোন জমির খাজনা। এখন আসো একটা রুরাল এরিয়া, থিঙ্ক অ্যাবাউট দ্য রুরাল এরিয়া ইন খাগড়াছড়ি, সেখানকার মানুষের ইকোনমিক কন্ডিশন একরকম, ঢাকার মানুষের ইকোনমিক কন্ডিশন একরকম। হ্যাঁ, এখন আসো দুজন মানুষের ইকোনমিক ক্যাপাবিলিটি টোটালি ডিফারেন্ট। এখন আমি যদি বলি যে খাগড়াছড়ির মানুষ যে ট্যাক্সটা দিবে, ঢাকার মানুষটা সেম ট্যাক্সটা দিবে, বুঝছো জিনিসটা? সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন কি হবে, তখন ইসলামে কিছু বেসিক প্রিন্সিপাল নিয়ে, হ্যাঁ, তোমার হচ্ছে এই যে কুদুরি তখন লিখলেন। তারপর একটা আছে হেদায়া, হেদায়া খুব ইন্টারেস্টিং একটা বই। হেদায়াতের সময় তোমার খুব ইন্টারেস্টিং লেখা আছে যে তুমি কাকে কতটুকু ওয়াকফের সম্পত্তি দান করতে পারবা, হেবা কতটুকু করতে পারবা। তোমরা জানো ওয়াকফ, হেবা এগুলা কি জিনিস? হেবা মানে আমি আমার সম্পত্তি এতটুকু আমি একদম দান করে দিতে পারি। সো আমার যারা ওয়ারিশ থাকবে, আমার ওয়ারিশরা দে উইল নট বি এবল টু ক্লেম ইট। ধরো থিঙ্ক অ্যাবাউট ইউর ওন প্রপার্টি, তোমার 5 কোটি টাকা আছে, তুমি 5 কোটি টাকার মধ্যে ইউ মানে এই যে মানে ইউ ওয়ান্ট টু তোমার হচ্ছে ডোনেট অর ইউ ওয়ান্ট টু উইল নিয়ার অ্যাবাউট 2 to 3 লাখ। এখন আসলে ইসলামে আবার এটা বলা আছে যে তুমি তোমার সম্পদের, হ্যাঁ, তোমার হচ্ছে এতটুকুর বেশি আবার তুমি আবার ডোনেশন করে ফেলতে পারবা না। হ্যাঁ, কারণ তোমার যদি ইয়া থাকে, এটার নাম কি, এই যে তোমার যদি বংশধর থাকে, হ্যাঁ, তোমাকে এই যে একটা ডিফারেন্ট ডিফারেন্ট এটাকে ব্যাখ্যা, তখন এটা নিয়ে অসংখ্য ডিবেট আছে যে আমি কতটুকু দিতে পারবো না দিতে পারবো, কিছু কিছু ব্যাখ্যা। তো এইটা নিয়ে ব্রিটিশরা ভাবলো যে মুসলিমদের আইনের কিতাব মানেই হচ্ছে কোনো ডেফিনিট কোনো একটা কিছু, এই জন্য তারা প্রথমে শুরু করলো হেদায়া। এখন হেদায়া নিয়ে আমার পরে এটাকে তারা ট্রান্সলেট করলো এবং তারা এটাকে ল বানানোর চেষ্টা করলো, কিন্তু এরপর তারা দেখলো যে ও মাই গড, এখানে তো মুসলিমদের সকল ইস্যু তো এখানে লিপিবদ্ধ করা নাই, কোরআন শরীফে তো নাই, হাদিসের মধ্যে নাই। এখন হেদায়ের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু হেদায়ের মধ্যে ইনহেরিটেন্স লটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে এটা নাই। তখন তারা এবার আবার আরেকটা ফারাইজি নামক একটা তোমার হচ্ছে ডিস্ট্রিবিউটরি বুক নিল, এই যে এখানে লিখলো, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে ফারাইজি বইটা নিল, এটা নিল। এগুলো নিয়েও আবার উলিমাদের মধ্যে অসংখ্য ডিবেট আছে যে কে কতটুকু পাবে না পাবে। হ্যাঁ, কিছু ডিফাইন ইয়া আছে, আবার তোমার এই যে এটার নাম কি হচ্ছে বললাম না, বেসড অন কন্ডিশন, উলিমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাখ্যা ছিল। সো ব্রিটিশরা যেটা ধরেই নিল যে মুসলিমদের আইন মানেই হচ্ছে যেটা অলরেডি রিটেন, অলরেডি কোডিফাইড, হ্যাঁ, এবং এটার কোনো ডিফারেন্ট ব্যাখ্যা হইতে পারে না। এটা করতে যায় তারা এবার বললো যে মানে একদম আদি বই কোনটা, ওই যে আদি প্রাচীন ইন্টারপ্রিটেশন কোনটা, সেখানে চলে গেল। এবং এটা করতে যায় তারা একটা রিজিড ইসলামিক ল, এবং অন দা আদার হ্যান্ড তারা গ্রাজুয়ালি যে কাজটা করলো, গ্রাজুয়ালি যে কাজীর পদগুলো ছিল,
সেখানে ফার্সি ভাষা ছিল। তোমরা জানো যে আস্তে করে তারা কি করলো, 1835 তারা বললো যে ফার্সি নো লঙ্গার উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য কোর্ট রুম, ফার্সি উইল নো লঙ্গার উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রুম। অ্যাডমিনিস্ট্রেশনের ভাষা কি হবে বুঝো না, প্রশাসনের ভাষা কি হবে, ফার্সি হবে না। এখন এটা যখন হবে না বললো, তখন রাতারাতি লার্জ চাঙ্ক অফ কাজী তারা চাকরিহীন হয়ে গেল, কারণ তারা তো জানে পার্সি, দে ডোন্ট নো হাউ টু রাইট ইংলিশ। এবং অলরেডি উলেমাদের মধ্যে তখন তারা যেহেতু ক্ষমতা হারাই ফেলছে, তখন ব্রিটিশদের বিরুদ্ধে তাদের এক ধরনের ইয়া ছিল, এটার নাম কি, যে তোমরা গত ক্লাস আলাপ করলাম না সেন্সাস রিপোর্ট নিয়ে, মনে আছে তোমাদের, যে মানুষ মনে করতেছে সেন্সাস রিপোর্ট নিয়ে তার বউটা ভাগায় নিয়ে যাবে, তার ফ্যামিলির মেয়েটাকে নিয়ে চলে যাবে, তাকে নিয়ে চলে, সো ব্রিটিশদের নিয়ে মানুষের তখন এক ধরনের হ্যাঁ তোমার হচ্ছে সন্দেহ ছিল। হ্যাঁ, সো উলেমারা তখন ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াই করছে টু রিগেইন দেয়ার ওন পাওয়ার। আর 1858 তারা অলরেডি হ্যাঁ তোমার হচ্ছে মহাবিদ্রোহ করেছে। সো এর মধ্যে তারা যেহেতু অলরেডি বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস দে অলরেডি লস দেয়ার হেজিমনি উইদিন দ্য কোর্ট সিস্টেম, তারা তখন তো তারা লড়াইয়ের ময়দানে চলে গেছে। হ্যাঁ, এবং এই যে ইংরেজি ভাষা শিখা বা অন্যান্য জায়গায় তারা তখন আর মনোযোগ দেয় নাই, ফলে টোটালি দুটো ডিফারেন্ট, এই যে আগে যেরকম মুফতি কাজীর একটা নেজামতের একটা যে সিলসিলা ছিল, এই সিলসিলাটার মধ্যে এক ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর ব্রিটিশরা তাদের মনোমতো, যেহেতু তারা আবার চিন্তা করলো, ওই যে যেটা বললাম না, যে যেহেতু এখানকার মুসলিম, হ্যাঁ যেহেতু অলরেডি মানে তারা হচ্ছে হ্যাঁ তারা তাদের ক্ষমতাটা হারাই ফেলছে, আমরা এমন কোনো আইন করব না যে আইনটা করতে গেলে আবার আমাদেরকে ওই যে আমরা যেহেতু ইন প্রিকারিয়াস পজিশন, আমাদের ক্ষমতাটা নড়বড় না হয়, ফলে আমরা মুসলমান কি ইসলাম কি এই যে ব্যাখ্যা করতে যাই আইন কি, একদম কলোনিয়াল ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে তারা ইসলামটাকে কল্পনা করলো, এবং করতে যায় তারা মনে করলো যে ইসলামিক আইন মানেই হচ্ছে এটা, ইসলামিক ইনহেরিটেন্স ল মানেই হচ্ছে এটা, ইসলামিক ম্যারেজ ল মানেই হচ্ছে এটা, মানে একটা ডিফাইন একটা রিজিড হ্যাঁ হ্যাঁ এই যে একটা করতে গেল, তখন তারা যখন এটা নিয়ে, উলেমাদের মধ্যে তো অসংখ্য নানান গ্রুপ ছিল, তারাও তো এত কিছু তখন তোমার হচ্ছে নেগোসিয়েশন বুঝে নাই কি করছে কি হচ্ছে না হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। সো এই প্রসেসের মধ্যে দিয়ে একটা 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 তোমাকে কি বলবো ডেফিনেটিভ একটা রিজিড হ্যাঁ ইসলামিক ল তখন হচ্ছে তোমার এই যে সে সময় তৈরি হলো। ক্লিয়ার? ক্লিয়ার? আগে যেরকম মুসলিমদের মধ্যে অসংখ্য নেগোসিয়েশন, আমি তোমাদেরকে বললাম না যে তুমি এই যে লেখাটাতে, খুব ইন্টারেস্টিং লেখা, খুবই সিম্পল একটা লেখা, আমি পেজ নাম্বার হারাই ফেলছি এখন, মানে এটা অনেক লম্বা লেখা, তো তুমি ইফ ইউ গো থ্রু দা তোমার হচ্ছে পেজেস ইউ উইল সি, এই যে এখানে হাদ এবং তাজিরের কথা বলছে, আমরা এগুলো মোস্টলি আলাপ করেছি। So the British translated Islamic texts, but did not understand the policy or philosophy of Islamic legal practice. So ইসলামের ফিলসফি কি ছিল, যে ইসলামিক টেক্সটে লেখা আছে হাত কাটলে সরি চুরি করলে হাত কাটা, কিন্তু এর প্রিন্সিপাল কি হবে, এটা ফিলসফিটা কি, এটাকে যে কাউকে কেউ একজন আমাদের বাসা থেকে এসে থিঙ্ক অ্যাবাউট যে সে 10টা টাকা চুরি করে ফেললাম, তাকে হাত কেটে ফেলবো। সো এই যে একটা ডিফাইন, তারা ইসলামকে তখন কি করলো, যে তাদের আন্ডারস্ট্যান্ডিং যে যেহেতু ইসলামে লেখা আছে চুরি করলে হাত কাটা, দ্যাট মিনস আমার বাসা থেকে 10 টাকা নিয়ে গেলে, সো টেক্সটে লেখা আছে দ্য ইন্টারপ্রিটেশন শুড বি লাইক দিস। বুঝছো জিনিসটা? প্রবলেমটা বুঝছো এখন মাশায়েক? নৌশেদ প্রবলেমটা বুঝছো? উলেমাদের প্র্যাকটিসটা এটা ছিল না যে 10 টাকা কেউ চুরি করে নিচ্ছে মানে তার হাত কেটে ফেলতেছে, নো, বেসড অন সিচুয়েশন, সে যদি খুবই লোয়ার ক্লাস ফ্যামিলি হয়, ইকোনমিক কন্ডিশন খুবই বাজে অবস্থা হয়, তখন তার ডিফারেন্ট তার শাস্তির বিধান ছিল, এবং সেটা অ্যাকসেপ্টেবল, এবং দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেড থ্রু শরিয়া। কিন্তু সে শরিয়াটাকে তুমি এমন ভাবে ইন্টারপ্রেট করলা, এমন ভাবে রিডিউস করে ফেললা, এই যে রিডাকশন অফ ইসলাম ইনটু শরিয়া এন্ড রিডাকশন অফ শরিয়া ইনটু হাত কাটা পা কাটা, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, মানে যেটা হচ্ছে ব্রিটিশরা করে দিয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. ওকে, তোমার হচ্ছে এরপর তারা যে কাজটা করলো, এই যে এটা একটু পড়ো নাওশিন, ইট ওয়াজ ইম্পসিবল ফর দ্য ব্রিটিশ। It was impossible for the British to approach Islamic law on its own terms. Firstly, they were ignorant of fiqh. Only through a concrete process of administering the Sharia did they learn it all. Secondly, the British were in direct competition with Mughal legitimacy, meaning that they had to condemn Mughal jurisprudence as
disorderly, arbitrary, and cruel in order to justify their own seizure of political authority. Thirdly, the administrators who reshaped Islamic law were those British who also desired to reorder English law. Their mindset was Utilitarian. utilitarian, rationalist, and progressive, which gave them a tone of superiority regarding any legal tradition, whether Islam or English. তো বুঝছো জিনিসটা কি করছে তারা, কি প্রবলেমটা তারা তৈরি করছে? তারা আইসা তারা মোগলদেরকে Yes, নিজেদেরকে sir. কম্পিটিটর ভাবলো এবং মোগলরা যা করছে দ্যাট ইজ সামথিং প্রবলেমেটিক। হ্যাঁ, তো মানে আনরিয়ালিস্টিক, হ্যাঁ, ক্যারিকেচার, ডিসঅর্ডার। সো এটাকে তারা একটা অর্ডারলি নিয়ে আসতে যায়, সেটাকে তারা ট্রান্সলেট করেছে, কিন্তু এটার মিনিং, ফিলসফি, কার্যক্ষমতা, ইফিকেসি, দে আর টোটালি আনঅ্যাওয়ার অফ ইট। এবং সেই জন্যই তারা ইসলাম ইসলাম মানেই তারা মনে করছে ইট ইজ সামথিং শরিয়া, এবং শরিয়া মানে ইট ইজ মনে করছে তারা হাত কাটা পা কাটা। দ্যাট ওয়াজ সামথিং প্রবলেম। তারা যে কাজটা করেছে, দ্য রিডাকশন অফ ইসলাম ইনটু শরিয়া এন্ড দ্য রিডাকশন অফ শরিয়া ইনটু হাত কাটা পা কাটা, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম হুইচ ব্রিটিশ মোস্টলি তোমার হচ্ছে এটাকে কি বলবো, হ্যাঁ, এটাকে স্ট্রাকচার করে দিয়ে গেছে। ক্লিয়ার? মানে নলেজ কনস্ট্রাকশন অফ ইসলাম। এই জন্য আমরা যে আমরা when we talk about the Islam, when we see Islam, এই যে আমরা কিন্তু কলোনিয়াল জায়গা থেকে যে the way they form the knowledge about the Muslims of this area, আমরা কিন্তু ঠিক সেই বাবলের মধ্যেই আমরা কল্পনা করি, সেই বাবলগুলো দিয়ে আমরা চিন্তা করি। You still think about our understanding about Islam. Many of us, we assume Islam it is nothing but the Sharia, and we assume Sharia it is nothing but the so-called hatkata makata. So এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে রিডাকশন, দ্যাট ইজ প্রবলেমেটিক। রাইটার তোমার সিরাজ আল হক স্কট সেটাই আলাপ করছেন। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? তুমি এখানে খুব ইন্টারেস্টিং এখানে আরো অনেকগুলো আলাপ আছে। হ্যাঁ, তোমার হচ্ছে মানে খুবই সিম্পল, লেখাটা খুবই সিম্পল। হ্যাঁ, এটা আমরা আমাদের ওই অন্য ক্লাসে তো আমরা আলাপ করেছিলাম না, অ্যানথ্রোপোলজি অফ ল অফ হিউম্যান রাইটস এ, মনে আছে না তোমার? সো তখন এরপর আসো, খুব ইন্টারেস্টিং আরো খেয়াল করো, আগে উলেমারা ফতোয়া দিত। ফতোয়াটাও ছিল কি, মানে ওই যে বললাম না, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ছিল, নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করে ফতোয়া দিত। সো ব্রিটিশরা আইনগুলোকে এমন ভাবে রিডিফাইন করছে, ফলে তোমার ফতোয়ার দরজাটাই বন্ধ হয়ে গেছে। ফলে তুমি নতুন করে ফতোয়া দেওয়ার ইউ ডোন্ট হ্যাভ এনি স্কোপ। বুঝছো জিনিসটা? কারণ এটা তো অলরেডি আইন দ্বারা নির্ধারিতই হবে। ফলে এখানে ফতোয়ার কোশ্চেনটা কি, ফলে কোনটা হইলে তোমার বিবি তালাক হবে, কোনটা হলে বিবি তালাক হবে না। সো দ্যাট ওয়াজ অলরেডি সামথিং মেডিয়েটেড বাই দ্য ব্রিটিশ অ্যাংলো আমেরিকান ল। অথচ শরিয়াতে এটার অসংখ্য তোমার হচ্ছে ডিবেট ছিল, এটার অসংখ্য প্লুরিটি ছিল যে হ্যাঁ আচ্ছা আমি এক তালাক বললাম সঙ্গে সঙ্গে তালাক হয়ে গেল, ইট ইজ নট লাইক দিস। কিন্তু তোমাকে এই যে একটা ডিফারেন্ট জায়গার মধ্যে নিয়ে আসা, শরিয়া মানেই হচ্ছে একটা মানে ধরতক্তা মারফের এক ধর ধর মার মার কাট কাট একটা জায়গার মধ্যে রিইন্টারপ্রেট করা, দ্যাট ওয়াজ সামথিং প্রবলেমেটিক। ক্লিয়ার? নওশিন, আমার আলাপগুলো বুঝতে পারতেছো? নওশিন কি আলাপ করেছেন স্কট এখানে? the knowledge formation about তোমার হচ্ছে এই যে সাউথ এশিয়ান পিপল। মাশায়েখ পয়েন্টগুলো ধরতে পারছো এখন? Yes, sir. সো আমি যদি সিম্পলি সামারাইজ করি, আমি আর ডিটেল আলাপ যাচ্ছি না, তোমরা সিম্পলি সামারাইজেশন হচ্ছে ব্রিটিশরা যখন এখানে আসলো, তাদের কলোনিয়াল পাওয়ারটা হয়নি স্টার্টেড টু অকুপাই দ্য স্টেট পাওয়ার, এবং স্টেট মেকানিজমে পর্যবসিত হলো। তাদের স্টেট মেকানিজমটাকে সুরক্ষা করার জন্য, তাদের পাওয়ারটাকে সুরক্ষা করার জন্য তারা এখানকার মানুষকে অবজেক্টিফাই করছে, এখানকার ল গুলোকে অবজেক্টিফাই করছে। এই অবজেক্টিফিকেশনের মধ্যে মুসলিম সোসাইটি এবং ল সম্পর্কে তারা যেভাবে নিজেদেরকে অবজেক্টিফাই করতো বা নিজেদের ল সম্পর্কে ভাবতো, ইসলামিক লটাকে তারা সেম ফ্রেমের মধ্যে তারা কি করেছে, আবদ্ধ করে ফেলছে। এবং তারা ব্লেম করছে এরকম যে ইসলামিক ল বলে আগে যা ছিল এটা ছিল ডিসঅর্ডার, প্রবলেমেটিক, হ্যাঁ, এটা খুবই নাস্তা নবুদ অবস্থা, এটাকে আমরা একটা সুন্দর একটা শেফ দিচ্ছি, একটা আদি ওই যে গ্লোরিয়াস ইসলামিক ফাস্টের মতো করে, হ্যাঁ, সুন্দর আমরা একটা এটাকে আমরা হচ্ছে হ্যাঁ একটা সুনির্দিষ্ট কোডিফিকেশনের মধ্যে নিয়ে আসতেছি। ক্লিয়ার? এই জিনিসটা তারা করতে গেল, এবং এই করতে যাওয়ার মধ্য দিয়ে তারা আবার একই সঙ্গে ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যাজ এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, মুসলিম যারা এই যে পাওয়ারের সঙ্গে জুডিশিয়াল প্রসেসের সঙ্গে সম্পৃক্ত ছিল, দে স্টার্টেড টু লুজ দেয়ার পাওয়ার, এবং তারা গ্রাজুয়ালি তাদের যে ক্ষমতাটা ছিল তারা এটা হারাই ফেলছে। ওকে, সো
যারা হচ্ছে তোমার আস্তে আস্তে যারা ইংরেজি জেনেছে বা যা যা করেছে, ফলে এই যে একটা ডিসরাপশন ঘটে গেছে, যারা ইসলামিক লয়ের ইন্টারপ্রিটেশন দিত, ব্যাখ্যা বিশ্লেষণ করত, তারা মোস্টলি আউটকাস্টেড হয়ে গেছে একদিক থেকে পাওয়ার থেকে। আবার তাদেরকে সন্তুষ্ট করার নামে ব্রিটিশরা এই যে ইসলামিক টেক্সটগুলোকে নিজেরা অনুবাদ করে করে নিজেদের স্টেট ফ্রেমের মধ্যে এমন ভাবে বসাই দিছে, ফলে আগে যে মুসলিম ল গুলোতে নেগোসিয়েশন ছিল, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ছিল, ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ছিল, সে দরজাটা একদম পুরো দস্তুর বন্ধ হয়ে গেছে। এবং তোমাকে একটা ডিফাইন আইডেন্টিটি, ডিফাইন লিগ্যাল সিস্টেম, ডিফাইন তোমার ডোমেইনের মধ্যে তোমাকে আবদ্ধ করে ফেলছে। ক্লিয়ার? ক্লিয়ার? So their formation of knowledge about Muslim societies, it was nothing but the reduction of Muslim or Islam as something Sharia, and the reduction of Sharia as nothing but the hat kata pa kata. Okay, thank you so much. Any question? পুরো আর্টিকেলে যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকো আমাকে বলো, I am happy to explain. Very interesting article. Any question? Raisa, any question? Raisa, any question? No, sir. Okay. বাকিদের কারো কোনো কোশ্চেন? Can you hear me? Yes, sir. Okay. তাইবা তুমি বুঝেছো Yes, sir, বুঝেছি। আর্টিকেলটা কি নিয়ে ডিল করেছে এবং যেভাবে জি, তারা স্যার। আমাদের একটা ফ্লুইড ডিফাইন আইডেন্টিটির মধ্যে বদ্ধ করে দিচ্ছে এবং এটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করেছে। সবচেয়ে প্রবলেম হচ্ছে এটাকে তারা ইনস্টিটিউশনালাইজ করে ফেলছে এবং এই ধরনের ইনস্টিটিউশনালাইজেশনের পাওয়ার প্র্যাকটিসটা, পাওয়ার তোমার সে নেক্সাসটা, ইট ইজ কন্টিনিউয়াসলি বিং প্রোডিউস এবং রিপ্রোডিউস এবং রিজেনারেট হচ্ছে কন্টিনিউয়াসলি। দ্যাট ইজ সামথিং প্রবলেমেটিক। ওকে, তোমরা কি তোমাদের, আমি দেখতেছি মাত্র 3 জন কন্টিনিউয়াসলি দে আর জাস্ট সাবমিটিং দেয়ার পেপার অন টাইম, বাকিরা কিন্তু কেউ সাবমিট করছে না। স্যার আমার একটা একটু লেট সাবমিশন যদি নেন, আমি আসলে গত সপ্তাহটা আমার একটু অনেক আচ্ছা বেশি ঠিক আছে, ঝামেলায় নো গিয়েছে। প্রবলেম। হয়নি উইল সাবমিট ইন লেট, একটা নিচে নোট লিখে দিবা যে কেন তোমার লেট হচ্ছে। ওকে, Okay, sir. একটা ডিফাইন, হ্যাঁ তোমার হচ্ছে এর মধ্যে লিখে দিবা। ওকে, সো সি ইউ, Yes, sir. Okay. থ্যাংক ইউ সো মাচ। বুঝেছো Thank তোমরা? you, sir. শোনো, তোমরা আর্টিকেলটা বুঝেছো? না বুঝে আবার চলে যাইও না। বুঝছো কি আর্গুমেন্টগুলো দিছে? এটা লম্বা আর্টিকেল, বাট আমি জাস্ট সামেশন করে মেইন আর্গুমেন্টগুলো তোমাদেরকে বললাম আর কি। ক্লিয়ার? এগুলো খুব ইন্টারেস্টিং, এই আর্টিকেলগুলো খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। Thank you, sir.